আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমান, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খাইর। রব্বি জিদনি ইলমান নাফিআন কামিলান মুশাফফা। যাক, দীর্ঘ এক সপ্তাহ পর আবার আমরা আমাদের নির্ধারিত ক্লাসে উপস্থিত হয়েছি। হোমিওপ্যাথিক ডিএইচএমএস ৩য় বর্ষের প্র্যাকটিস অফ মেডিসিন এর ক্লাস। আজকে আমরা দুটো ডিজিজ নিয়ে আলোচনা করব। আজকে আমরা একজিমা সম্পর্কে আলোচনা করব এবং ডার্মাটাইটিস নিয়ে আলোচনা করব। তো আলোচনার শুরুতে আমি চলে যাই। আমাদের যে ছবিগুলো আমি দেখাই, সেখান থেকে স্ক্রিন শেয়ার করে তারপরে আমি বলা শুরু করি, তাহলে সুবিধা হবে। আচ্ছা, আচ্ছা, আমরা প্রথমে একজিমা সম্পর্কে পড়ব। তো ম্যাডাম বলতে পারবেন একজিমা কি? এখানে একটা ছবি দিয়েছি, ছবিটা আমি বড় করে দেখাই। ইস- চর্মের রোগ, এতে অত্যন্ত চুলকানি থাকে। মানে মানে এত বেশি চুলকানি থাকে যে চুলকাতে চুলকাতে অনেক জ্বালা করে। সংক্রামক রোগ এটা, মানে একজন থেকে আর একজনের হতে পারে। হ্যাঁ, কথাটা ঠিক আছে। এটা এক ধরনের স্কিন ডিজিজ। স্কিন ডিজিজটা আপনার সংক্রামক, এটা আছে। এটা এক ধরনের মানে অতি ক্ষুদ্র এক ধরনের জীবাণু থেকে হয়। আর এটা হচ্ছে যে আপনার প্রোটিন জাতীয় উপাদানের থেকেই অ্যালার্জেটিক। অবশ্য আমরা যেভাবে বলি, অ্যালোপ্যাথিতে একটা কাজ করে যে কোনো ইসেই এখন সহজে কমন কথায় খুব সহজে একটা কথা বলে ফেলে। কোনো কিছু হলেই অ্যালার্জি, অ্যালার্জি। মানে তাহলে রুগীরাও একটু মানে কি বলবো যে অ্যালার্জি বললে খুশি হয় আমার মনে হয়। ব্যাস একটা কিছু হলো, সহজে একটা অ্যালার্জিটা বলে দিলেই হয়। তো অ্যালার্জেটিক কারণে হয়। প্রথমে এই অংশটা প্রথমে লাল হয়ে যায়, ইনফ্লামেশন বা প্রদাহ। আমরা যদিও ডার্মাটাইটিস পড়বো, সেখানেও এই কথাগুলো পরে সেটা দেখা যাচ্ছে যে কারো শুকনা বা কারো ভেজা, উপরে মামড়ি পড়ে, ছোট ছোট পানির মতো গোটা হয়, খুব চুলকায়, চুলকানোর পর রস বের হয় এবং সেখানে চামড়াগুলো আস্তে আস্তে মোটা হয়ে যায়, ফেটে যায়, মধুর মতো রস বা অনেক সময় পুঁজ তৈরি হয়, মামড়ি পড়ে। এই এরকম একটা অবস্থা। তো এটার যদি ধরি যে কারণগুলি ধরি, যে কি কারণে কজ, যদি ধরি যে কি কারণে একজিমা হয়, আমি একজিমার কথা বলছি। একটা হচ্ছে যে বংশগত একটা কারণ। বংশগত হচ্ছে যে বংশে কারো ছিল, বাবা, চাচা, দাদা, নানা, এরকম যে কারো থেকেই আসতে পারে। এমন না বাবার নেই, কিন্তু দাদার ছিল বা নানার ছিল, ফুপির ছিল, চাচার, তাদের থেকে আসতে পারে। কিন্তু এটা এমন না যে মানে সরাসরি বাবার থাকতে হবে। আবার এটা অর্জন করাও হতে পারে। আপনি যে কথাটা বললেন, অনেক সময় এমন হয় যে একজনের এই রোগে আক্রান্ত, তার বিছানা, শোয়া, তার মনে করেন কাপড় চোপড় ব্যবহার করা, তার জুতা ব্যবহার করা, তার ঘড়ি ব্যবহার করা, এর থেকেও অনেক সময় এই মানে সংক্রমণ ছড়ায়। মানে এই জীবাণুগুলো একজনের শরীর থেকে আরেকজনের ছড়ায়। তবে এমন না যে কারো মানে বিছানায় বসলেই তার হবে, কারোর সাথে হ্যান্ডশেক করলেই যে সে আক্রান্ত হবে, এমন না। যদি ইমিউনিটি ভালো থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, তাহলে দেখা যাবে যে সময় নিবে বা আক্রান্ত নাও হতে পারে। কিন্তু যদি দেখা যায় যে না,
তার ইমিউনিটি কম, তাহলে খুব দ্রুত আক্রান্ত হতে পারে। এরপরে বাহ্যিক অ্যালার্জির কারণে হতে পারে, রাসায়নিক বিভিন্ন উপাদান, কেমিক্যাল, যেমন কেউ যদি দেখা যায় অনেক বেশি পানি দিয়ে কাজ করে, কেউ সাবান দিয়ে কাজ করে, বা সূর্যের আলোতে এই ত্বক ঝলসে যায়, অথবা রাসায়নিক কোনো কারখানায় কাজ করে, অথবা ধরেন রাজমিস্ত্রির কাজ করে, সেখানে সিমেন্ট ব্যবহার করে, এই সিমেন্টের মধ্যে যে কেমিক্যালের রিঅ্যাকশন আছে, এর থেকে হতে পারে। যারা রং করে, ঘরে রং মিস্ত্রি আছে, তো এদেরও এই মানে রঙের যে কেমিক্যাল, এর থেকে এই ধরনের একজিমা হতে পারে, হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আরো কিছু কারণ আছে, যেমন অনেক বেশি গরমে থাকা, অনেক বেশি ঠান্ডায় থাকা, ঠান্ডা লাগা, অথবা অপুষ্টিজনিত কারণ, তারপরে খাদ্য, অখাদ্য, কুখাদ্য, বা মানে শরীরে যতটুকু পুষ্টিকর খাদ্য দরকার সেটুকু যদি পর্যাপ্ত না হয়, আবার অনেক সময় ওষুধের রিঅ্যাকশনেও হতে পারে। এরপরে আরেকটা জিনিস হতে পারে যে লিভার বা পরিপাকতন্ত্রের রোগ ছিল, সেখান থেকে এটার উদ্ভব হতে পারে। এরপরে আরেকটা জিনিস আছে, কৃমি অথবা দীর্ঘস্থায়ী জীবাণুর সংক্রমণ, এর থেকে অনেক সময় হতে পারে। অথবা কেউ মানে খুব টাইট, বা ওই যে মেটালিক ঘড়ি, এখন তো মেটালিক ঘড়ি তেমন বেশি নাই, মেটাল দ্বারা তৈরি যে ঘড়িগুলো, আংটি, এ ধরনের ব্যবহার করার ফলে তার নিচে ঘর্ষণের ফলে ত্বক কি হবে যে প্রথমে প্রদাহিত হয়, প্রদাহিত হওয়ার পর একজিমায় রূপ নিতে পারে, বা এটা একটা কারণ হতে পারে। এবার আমি যদি এর সাইন সিমটমের কথা বলি, যে বা লক্ষণের কথা বলি, যে আসলে কি কি লক্ষণ এর মাঝে দেখা যায়। একটা মুখ, গাল, বুক, পিঠ, গায়ে, হাতে, কবজিতে, হাঁটু, কনুই, বা বিভিন্ন শরীরের যে কোণের ভাঁজ বা বিভিন্ন ভাঁজে একজিমা সাধারণত দেখা যায়। আমি ছবিগুলো দেখাবো, আমার এখানে ছবি আছে, আমি আগে একটু কথা বলে নিই। এরকম অনেক জায়গায় একজিমা দেখা যায়। আক্রান্ত স্থান প্রথম অবস্থায় লাল থাকে, তবে সবারই যে লাল থাকে এমন না। অনেকের লাল নাও থাকতে পারে, কালো হতে পারে, বিশেষ করে যারা শ্যামলা বর্ণের বা যাদের গায়ের ত্বকটা একটু ডার্ক, এদের দেখা যাচ্ছে যে লালচে ভাবটা নাও বোঝা যেতে পারে। আর বিশেষ করে যারা অনেক স্থূল, মোটা, এদের দেখা যাচ্ছে যে প্রথমে লালচে হলো, পরে সেটা কালচে আকার ধারণ করে, বা কালচে লাল, শুধু কালচে, এরকম বিভিন্ন ধরনেরই হতে পারে। আহ, এরপরে দেখা যায় সেখানে ফুসকুড়ি হয়। কিছু কিছু রোগীর ক্ষেত্রে ফুসকুড়িগুলো থেকে রস নিঃসরণ হয়, পুজ হয়, উপরে মামড়ি পড়ে, সেই মামড়ি উঠিয়ে ফেললে তার থেকে যে রস হয়, এই রস অন্য হাতের কোথাও, পায়ের কোথাও, বা শরীরে কোথাও লাগলে সেখান থেকে আবার দেখা যায় একজিমা দেখা দেয়। এছাড়া দেখা যায় ওই স্থানগুলো মারাত্মক চুলকায়। এত চুলকানি, মানে তীব্র চুলকানি, চুলকানোর সময় মানে কি বলবো, যে হুঁশ থাকে না, অনেক বেশি চুলকায়। কিন্তু চুলকানোর পর দেখা যায় জ্বালা করছে, সেখান থেকে রস নিঃসরণ হচ্ছে, লাল হয়ে গেছে, তার পাশগুলো ফুলে গেছে, গরম হয়ে গেছে ওই স্থানটি। এটা দীর্ঘস্থায়ী এই অবস্থা হতে পারে। আক্রান্ত স্থানের চামড়া সাধারণত শুষ্ক হয়, কিন্তু সবার শুষ্ক তা না, কারো কারো ভেজা ভেজা হতে পারে, চামড়া অমসৃণ খসখসে হয়। এরপরে দেখা যায় দুধ, ডিম, নারকেল বা এই জাতীয় কোনো খাবার খেলে, অনেক সময় কাঁকড়া, তারপরে ঝিনুক, আহ, চিংড়ি মাছ, ইলিশ মাছ, বা গরুর মাংস, বা এই জাতীয় অ্যালার্জিক খাবারগুলি খেলে অনেক সময় এই একজিমা অনেক বেশি বেড়ে যায়, মারাত্মক আকার ধারণ করে, রুগী সহ্য করতে পারে না। আর বিশেষ করে দুটা সময় এই এই রোগটা বৃদ্ধি হয়। একটা হচ্ছে যে রাতের বেলা, আরেকটা হচ্ছে জামা কাপড় পরে আছে, বাইরে আছে, ও চুলকালেও এমন না, ঘরে আসলো, ঘরে আসার পর জামা কাপড় খুলে ফেললো, এরপরে মারাত্মক চুলকানি শুরু হয়ে যায়। আবার অনেকে দেখা যায় যে না,
অনেক বেশি ঘেমে গেছে, ঘামার পর থেকে এমনি ভালো ছিল, গরম লেগেছে, ঘেমে গেছে, ঘামার পর থেকে মারাত্মক আকারে চুলকানি শুরু হয়ে যায়, এরকম অবস্থাও দেখা দেয়। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যে করণীয় সেটা হচ্ছে যে আক্রান্ত স্থানটি সুন্দর, ভালো পরিষ্কার নরম সুতি কাপড় অথবা টিস্যু দিয়ে মুছে ফেলা। ও যদি কোনো ই দেখা যাচ্ছে যে কষ বা অন্য কোনো কিছু বের হয়, সেটা মুছে দেয়া এবং সেখানে একটা কাজ না করা যে ওই চামড়াগুলো টেনে টেনে না উঠানো। সে বিশেষ করে সাবান ব্যবহার করা উচিত হবে না এবং সাধারণত সুতি জাতীয় কাপড় পরাটা ভালো। সিনথেটিক কাপড় পরা উচিত না, ঢিলেঢালা কাপড়। আর অনেক সময় পায়ে যদি হয়, পায়ের জুতাগুলো বিশেষ করে চামড়ার পরলে ভালো হয়। সিনথেটিক বা রাবারের জুতা অনেক সময়ই এই রোগগুলাকে বৃদ্ধি করে দেয়। এবার আসা যাক, এর অনেকগুলো ভ্যারিয়েশন আছে। আমি সবগুলো ভ্যারিয়েশন আসলে এখানে বলে করা যাবে না। অনেকগুলো ভ্যারিয়েশন, প্রায় ৬-৭টা প্রকার ভ্যারিয়েশন আছে। সিম্পল, তারপর যাক, আমি এবার যদি আসি যে এই ব্যবহৃত হোমিওপ্যাথিক মেডিসিন, কি কি মেডিসিন আমরা ব্যবহার করতে পারি। আমাদের হোমিওপ্যাথিতে অনেক মেডিসিনই আছে লক্ষণ ভিত্তিক। যদি আমরা সঠিকভাবে ওষুধগুলি ব্যবহার করতে পারি তাহলে ইনশাল্লাহ রোগ আরোগ্য হবে। কিন্তু আমাদের লক্ষণ বুঝে সঠিক সময়ে সঠিক নিয়মে ওষুধ অ্যাপ্লাই করতে হয়। তার মধ্যে একটা হচ্ছে অ্যালোমিনা, যাদের কোষ্ঠকাঠিন্য থাকে, নিয়মিত টয়লেট হয় না, 2 দিন 3 দিন পর পর হয়, এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে তারা দেখা যাচ্ছে যে মানে পুষ্টিকর না, মানে খাবার যা খাচ্ছে সেই খাবারগুলো কি বলবো যে মানে অখাদ্য কুখাদ্য খাওয়ার একটা প্রবণতা থাকে তাদের মাঝে। এবং এর যদি কারণ ধরি, আর একটা হোমিওপ্যাথিক কারণ যদি বিশ্লেষণ করি, তাহলে আমরা অবশ্যই বলবো যে এটা সোরার কারণে হয়ে থাকে। এরপরে সিফিলিটিক একটা কারণ এর মাঝে আছে, যদি বংশগত কারণ সিফিলিস চাপা পড়ে থাকে সে কারণেও হতে পারে, বা অন্য মাইজমের কারণে যে মানে মিশ্রণ হয়েও অনেক সময়, কিন্তু মূল কারণটা হচ্ছে সোরা। অ্যালুমিনা আছে, এই যাদের দেহ জীর্ণ শীর্ণ। অ্যানাকার্ডিয়াম, এই মেডিসিনটা অনেক ভালো কাজ করে যাদের, বিশেষ করে যারা ক্ষুধা সহ্য করতে পারে না, এবং অন্যান্য লক্ষণ মিলিয়ে যদি দেয়া যায় তাহলে। মোটা থলথলে ব্যক্তিদের ক্ষেত্রে যদি ডিম পছন্দ করে এমন ব্যক্তি যদি হয় তাহলে ক্যালকেরিয়া কার্ড আরো লক্ষণ মিলিয়ে দেয়া যেতে পারে। অনেক ঘামে, মাথা ঘেমে যায়, মোটা সোটা থলথলে এদের ক্ষেত্রে। এরপরে ক্যালকেরিয়া ফস, এরাও মোটা সোটা হয়, ঘামে, বিশেষ করে শিশুদের, মানে ক্যালকেরিয়া ফসটা শিশুদের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়ে থাকে। এরপরে আর্সেনিক অ্যালবাম, যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তারপরেও এই ধরনের আক্রান্ত হয়, আর বিশেষ করে কাপড় খুললেই তাদের এই চুলকানিটা অনেক বেশি বেড়ে যায়, এরকম যারা আছে তাদের ক্ষেত্রে ভালো কাজ করে। অ্যান্টিমক্রুড একটা ভালো মেডিসিন, যদি লক্ষণ ভেদে এটা দেয়া যায় তাহলে ভালো কাজ করবে। এছাড়া আরো মেডিসিন আছে, যেমন আপনার পেট্রোলিয়াম, বিশেষ করে শীতকালে যদি দেখা যায় ফেটে যাচ্ছে, পাশাপাশি এই লক্ষণগুলো একজিমার লক্ষণগুলি দেখা যায় শীতকালে বৃদ্ধি হয়ে থাকে একজিমা। সরিনাম, যারা শীতকাতর রোগী আছে এদের ক্ষেত্রে ভালো কাজ করে। রাস্টক্স, বর্ষাকালে যদি এই ধরনের একজিমা দেখা দেয়। মেজোরিয়াম, যাদের মামরি পরে, মামরির নিচে আবার কষের মতো থাকে, এদের ক্ষেত্রে ন্যাট্রামিওর, যারা লবণ পছন্দ করে এই ধরনের রোগী। আর ন্যাট্রাম সালভ, যারা ভেজা স্যাঁতসেঁতে স্থানে বসবাস করে আক্রান্ত হয়। সাইলেশিয়া বা সিপিয়া, যাদের যে মেয়েদের যদি হয় এবং মেয়েদের বৈশিষ্ট্য যদি ছেলেদের মতো হয়, অর্থাৎ বদমেজাজি এবং স্ট্রাকচারটা, মেয়েদের গঠনটা মেয়েদের মতো হয় কিন্তু সিপিআর গঠনটা মেয়ে, কিন্তু তার বডি স্ট্রাকচারটা হয় ছেলেদের মতো, এই ধরনের যদি হয় এবং অন্যান্য লক্ষণ থাকলে তাহলে সিপিয়া ভালো কাজ করবে। এরপরে সাইলেশিয়া,
ওই যে পাতলা দুর্গন্ধহীন যদি কষ বের হয় এবং যদি দুর্গন্ধ থাকে এবং কষ, সালফার একটা তো অন্যতম মেডিসিন। আর একটা মেডিসিন আমরা চোখ বন্ধ করে দিয়ে থাকি হোমিওপ্যাথ ডাক্তাররা, কিন্তু আসলে চোখ বন্ধ করে দেওয়া যাবে না, সেটা হচ্ছে গ্রাফাইটিস। যেহেতু এর মধ্যে চটা ফাটা মোটা এই তিনটা লক্ষণ আছে, ফেটে যায়, চটা পড়ে এবং মোটা কোষ্ঠকাঠিন্য আছে, মোটা থলথলে রুগী, এদের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় গ্রাফাইটিস মেডিসিনটা ব্যবহার করে। তো গ্রাফাইটিসটা আমরা হলেই দেব এমন না, লক্ষণ মিলিয়ে দেব। লাইকোপোডিয়াম ডান পাশে যদি আক্রমণ করে, তো দেখা যাচ্ছে অল্প খেলেই পেটটা ভরে যায়, কৃপণ স্বভাবের, এই ধরনের লক্ষণ যদি থাকে, ল্যাকেসি যারা বাচাল প্রকৃতির, মার্কসল যাদের মধ্যে আমাশয় আছে, এবং যদি দেখা যায় সিফিলিটিক ধাতুগ্রস্ত, হিপারসাল খুব সহজে পেকে যায়, এই ধরনের লক্ষণ যদি থাকে, সেনেরেরিয়া এই মেডিসিনটাও অনেক সময় ভালো ব্যবহার, জুগনাল সেনেরেরিয়া। এরপরে ব্যারাইটা কার্ভ, যাতে বোকা শোকা মোটা সোটা এই ধরনের রুগীদের ক্ষেত্রে ভালো কাজ করে। ঠিক আছে, আমি মেডিসিন অনেক বললাম, আসলে আরো অনেক মেডিসিন আছে, শুধু মেডিসিন বললেই হবে না। তো আমাদের এই রুগীদেরকে অনেকটা থাকতে হবে, রেস্টে থাকতে হবে। আমি এবার ছবিগুলো একটু দেখাই, তাহলে হবে। এটা হয়েছে হাতে, দেখেছেন। এরপরে দেখেন হাতে দুটোর কালার কিন্তু এক না, এটা কিন্তু লালচে রঙের, আমি দেখাচ্ছি, এই যে দেখেন, এটা কিন্তু এটা একটু বৈশিষ্ট্যটা ভিন্ন, বিশেষ করে যারা ফর্সা প্রকৃতির লোক তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু লালচে কালারই বেশি হয়। এটা হাতে, আচ্ছা আমি এই যে হাতে আরো আছে, আমি করে দেখাচ্ছি। এরপরে দেখেন পায়ে, এই চিত্রটা আমরা সবচেয়ে বেশি দেখতে পাই, এবং আমাদের কাছে যে রুগীরা আসে এই পায়ে একজিমা এটা নিয়ে অনেক বেশি রুগী আসে, এবং অনেক বেশি আক্রান্ত রুগী আছে যারা পায়ের মধ্যে একজিমা নিয়ে আমাদের কাছে এসে থাকে। তো তাদের চিত্রটা এরকম, এই যে আমি দেখাই, এই যে দেখলে বুঝতে পারবেন, এখানে চুলকানোর পরে যে সাদা সাদা হয়ে গেছে, চামড়া মোটা হয়ে গেছে। আচ্ছা, আমি এরপরে দেখ, এই যে এটা আরেকটা এটা দীর্ঘদিন অনেক দিনে ভোগার পর এরকম চামড়ার উপর একটা মোটা আস্তরণ তৈরি হয়, অথবা এটা ওই যে মলম বা কোনো কিছু দিলে মানে ওইটা চাপা পড়ে আবার বের হয়, চাপা পড়ে আবার বের হয়, তখন এইরকম একটা অবস্থা তৈরি হয়। এই অবস্থা নিয়ে আসে এই ধরনের রুগী আমরা অনেক পেয়েছি, অনেক পাওয়া যায় চেম্বারগুলোতে। এই যে এটা দেখেন, এটার সাথে আপনারা অনেক সময় একটা জিনিস ভুল করে ফেলতে পারেন, যে রিংওয়ার্ম এরকম গোল চাকা চাকা হয়, কিন্তু রিংওয়ার্মের একটা বৈশিষ্ট্য, মাঝখানে খুব একটা দানা হয় না, এর চারো সাইডে গোল গোল দানা দানা হয়, আর এই যেরকম ছড়া ছিন্ন ছিটানো কম থাকে। অবশ্য কোনো একটা পর্যায়ে গিয়ে ওইরকম হতে পারে। এই যে এটা দেখেন, মলম দেয়াতে কিছুটা এই যে মরে গেছে বা হয়ে গেছে, উপরে এই যে মামরির মতো পড়তেছে, এই ছবিটা দেখলে বোঝা যায়। এই যে এখানে হাতে আছে, দেখা যাচ্ছে, এই তো এখানে এই ছবিটা এরকম আছে। আমি তারপরে দেখাই, এই যে এটা আরেকটা, মানে খুবই যে কোনো বাচ্চাদের সামনে, হয়তো স্কুল মাদ্রাসা কোথাও গেলে এই বাচ্চাকে দেখলেই অন্যরা তাকে দূরে সরিয়ে রাখতে চাবে। আহ দাউদের ক্ষেত্রে একটা জিনিস কি, একটা বর্ডার লাইন থাকে, এটার বর্ডার লাইন ওইভাবে থাকে না, খুব হালকা, যেটা চামড়ার সাথে মিশে যায়, এবং পুরোটাই দেখেন দানা দানা। কিন্তু সাধারণত রিংওয়ার্ম বা দাঁতের ক্ষেত্রে ওই চারিদিকে দানাগুলা থাকে। এই যে দেখেন, শুরুটা হয় ঠিক এভাবে, অল্প একটু বা ছোট্ট একটা ফুসকুড়ি বা দানার মতো, এটা হয়ে পরবর্তীতে এটা অনেক বড় হয়ে পুরো হাত পা সমস্ত শরীর আক্রান্ত হয়। এই যে প্রথমে এরকম ছোট্ট দানা বা র্যাশের মতো চুলকায়, চুলকাতে চুলকাতেই এই অবস্থা তৈরি হয়। এখানে অবশ্যই আছে, একটা সংজ্ঞাও দেওয়া আছে। আচ্ছা, আমরা এটা যাই। এরপরে দেখেন, এটা অনেক সময় বিভিন্ন হয়তো তেল বা ব্যবহার করে, তাতে কিছুটা হয়তো উপশম পাওয়া যায় চুলকানির, কিন্তু রোগটা ভালো হয় না। অনেক সময় এক্সটার্নাল ইউজের জন্য হোমিওপ্যাথিক ওষুধে অনেক সময় ইচিনেশিয়া বা এই জাতীয় কিছু মেডিসিন, আর্টিকা ইউরেন্স, ইচিনেশিয়া বা এই ধরনের ওষুধ ব্যবহার করে থাকে অনেকে।
কিছু কিছু ক্ষেত্রে ভালো মানে পাওয়া যায় রেজাল্ট, কিন্তু আসলে খাওয়ার ওষুধগুলাই হচ্ছে এর মধ্যে সবচেয়ে বড় কিছু। এই যে বংশগত একজিমা এইখানে, এটা এটা কিন্তু এখানে একজিমা লেখা থাকলেও আসলে একজিমা না, এটা যেই করেছে এইটা হচ্ছে রিংওয়ার্ম। দেখেন আমি এটা এই জন্যই উঠিয়ে আনছি। এই দেখেন এটা হচ্ছে দাঁত, এটা কিন্তু মোটেও একজিমা না, যদিও নিচে লিখেছে, যে লিখেছে সে হয়তো ভালো। এই দেখেন ওর বর্ডার লাইনে ছোট ছোট দানা দানা থাকে, মাঝখানে অনেক সময় ভালোর মতো হয়, প্রথমে ছোট চাকা, পরে অনেকটা পয়সার মতো হয়, আবার অনেকটা ম্যাপ বা মানচিত্র আকৃতি হয় বা অ্যাব্রো থ্যাব্রো। এটা এখানে বললেও একজিমা, বললেও এটা একজিমা না, এটা হচ্ছে দাঁত। আমি আরেকটু বুঝিয়ে দেই। এই যে প্রত্যেকটা দাঁতের চারিদিকে ওই যে গুটি গুটি দানা দানা থাকবে, এটা বোঝানোর জন্য এই ছবিটা আমি নিয়েছি। একজিমা লেখা থাকলেও এটা একজিমা না। এই যে দেখেন এই যে এইগুলির ক্ষেত্রে বর্ডার লাইন আছে, দানা আছে, নেই, এটা একজিমা। কিন্তু এরকম আঁশ উঠতে উঠতেই একটা আছে সোরাইসিস, সোরাইসিস রোগে, মানে এই স্কিন ডিজিজ গুলো খুব ভালো করে না চিনলে একটা রোগকে আমরা অন্য রোগের সাথে মিশিয়ে ফেলতে পারি। সেজন্য আমাদের ভালো করে চিনতে হবে। এই যে একটা অবস্থা হাতে, সমস্ত হাতে এই ধরনেরই হয় সাধারণত, যারা ওই যে সিমেন্ট দিয়ে কাজ করে বা কেমিক্যালি কাজ করে, হাত খুব ভিজে বা এরকম যারা কাজ করে, এদের ক্ষেত্রে এরকম হাতে বা হওয়ার এইটা প্রবণতাটা অনেক বেশি দেখা যায়। এই যে পায়ের মধ্যে আছে, এটা দীর্ঘদিনের। এই যে যেমন এখানে কিন্তু ওই রকম দানা বর্ডার লাইন নেই, যদিও কিছুটা মতো মনে হয়, কিন্তু আসলে যদি একদম একাত্র করা যায় তাহলে দেখা যাবে রিংওয়ার্ম আর এটার মধ্যে একজিমার মধ্যে পার্থক্য রয়েছে। এরপরে এই যে এখানে আছে হাতে, আমি বড় করে দেখাচ্ছি। এই যে হাত ফেটে গেছে, এখান থেকে কষ বের হয়, ফেটে যায় সাধারণত শীতকালে শুষ্ক থাকে, তখন চামড়া টান পড়ে, টান পড়ে মোটা হয়ে যে ফেটে যায়। এই ক্ষেত্রে ওই যে অলিভ অয়েলের সাথে ওই যে বললাম যে ইচেনিশিয়া বা আর্টিকাউরেন্স বা এই জাতীয় মেডিসিনগুলা অনেক সময় অনেকে হাইড্রোকোটাইল, ওসিমাম বা এই ধরনের বেশ কিছু মেডিসিন অনেক সময়, নিম, অ্যাজ আ ডিরেক্টর ইন্ডিকা, মাদার অনেক সময় ব্যবহার করে থাকে, হলুদ কেউ ব্যবহার করে। এটা কিছুটা উপকার করে, কিন্তু রোগ সারবে আসলে আমরা যদি আভ্যন্তরীণ লক্ষণ ভিত্তিক ওষুধ দিতে পারি। এই যে এই বাবুটার গালের মধ্যে হয়েছে, এই যে দুপাশেই আছে, সুন্দর কিউট একটা বেবি, কিন্তু এই যে তার কি অবস্থা হয়েছে দেখেন। এরপরে এই যে এটা ছোট্ট, এটা কিন্তু দাঁতের সাথে আসলে পার্থক্য করতে পারে, এই জন্যই চারিদিকে কিন্তু বর্ডারে গোল গোল দানা নেই, মাঝখানেও কিন্তু এখানে দানা আছে, বুঝতে এই জন্য সুবিধা হয়, এমনি তো না হলে। এই যে এখানে আমরা দ্বিতীয় যে মেডিসিনটা পড়বো সেটা হচ্ছে ডার্মাটাইটিস। ডার্মাটাইটিস, আমরা ডার্মাটোলজি, ডার্মা অর্থ কি জানেন, বলতে পারেন ম্যাডাম, একটু বলেন তো। ডার্ম অর্থ তো স্কিন, চামড়া। স্কিন, চামড়া, হ্যাঁ। আর আমি প্রথমে যখন ক্লাস নেই তখন আপনাদেরকে বলেছিলাম না যে যদি কোনো শব্দের সাথে আইটিস যুক্ত থাকে তাহলে আমরা কি জানবো? প্রদাহ। হ্যাঁ, তাহলে কি হলো, এটা ত্বকের প্রদাহ বা স্কিনের প্রদাহ। প্রদাহ। একদম সহজে বোঝা যাচ্ছে না যে ডার্মাটাইটিস তাহলে কি? জি স্যার। ডার্মাটাইটিসটা হচ্ছে যে ত্বকের বা স্কিনের এক ধরনের প্রদাহ। এটা বিভিন্ন ধরনের রোগের কারণেই হতে পারে। এটা আপনার একজিমার কারণেও হতে পারে, আপনার আর্টিকেরিয়ার কারণে হতে পারে, অন্য অনেক কারণে হতে পারে। ত্বকে যদি কখনো কোনো প্রদাহ হয় সেটাই হচ্ছে ডার্মাটাইটিস, বুঝেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে মানে বলেন তো ডার্মাটাইটিস কাকে বলে? কোনো কারণে যদি সেটা একজিমার কারণেও হতে পারে, না স্কিনের প্রদাহ হয়, তাহলে তাকে ডার্মাটাইটিস বলে। হ্যাঁ, সহজে মানে আমরা খুব সহজে যদি বুঝতে চাই তাহলে ডার্মাটাইটিস। আচ্ছা, এখানে দুইটা স্কিন দেয়া আছে, স্কিনের যে লেয়ার আছে এপিডিডার্মিস, ঠিক আছে, জি স্যার। একদম উপরের যে অংশ এপিডিডার্মিস,
ডার্মিস। এই মনে করেন যে এখানে এইটা দেখেন, এই পাশে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে নর্মাল স্ট্রাকচার। একটা সুস্থ ত্বক যখন থাকে তখন এরকম থাকে। এর মধ্যে অ্যালার্জিক্যাল প্রপার্টি বা অন্য কোনো কিছু আসলেও সে প্রতিরোধ করতে সাহায্য করে। এটা একটা হেলদি স্কিন। পাশাপাশি আমি দেখাচ্ছি, এটা হচ্ছে একটোপিক একজিমা। এক ধরনের একজিমার কারণে কি হয়েছে, ত্বকের উপরে প্রদাহ তৈরি হয়েছে। আর প্রদাহ হলে সেখানে কয়েকটা বৈশিষ্ট্য থাকে, বলেছিলাম মনে আছে? যে কোনো প্রদাহের ক্ষেত্রে আপনারা সহজে মনে রাখবেন, আপনার বেলেডোনা পড়েছেন? জি স্যার, লাল উত্তপ্ত। বেলেডোনা ওষুধটা পড়েননি? জি স্যার, পড়ছি। আচ্ছা, বেলের লক্ষণগুলো মনে আছে? লা মানে উত্তপ্ত হবে, গরম থাকবে, লাল হবে, তারপর ই যে কোনো অসুখ হঠাৎ এসে হঠাৎ চলে যায়। আচ্ছা, না অনেকটাই হয়েছে, অনেকটা মনে আছে। প্রথম কথা হচ্ছে যে প্রদাহ হবে। প্রদাহ হলেই সেখানে কি হয়, লাল হয়, রেড হবে, হট হবে, গরম হবে, সোয়েলিং হবে, মানে ওই জায়গাটা ফুলে যাবে, বা একটু মানে কি বলবো যে একটু মনে করেন যে ফুলে যাওয়া। তারপরে স্পর্শকাতর টেন্ডারনেস থাকবে, বা স্পর্শকাতরতা, মানে ওখানে ছোঁয়া যাবে না, ছুলে সে অস্বস্তি বোধ করবে অথবা ব্যথা বোধ করবে। এবং ব্যথার ধরনটা হচ্ছে যে স্পার্কিং পেইন, বা মনে করেন হঠাৎ আসে হঠাৎ যায়, হঠাৎ আসে হঠাৎ যায়, এই ধরনের ব্যথা থাকবে। তো এই বৈশিষ্ট্যগুলা সবগুলাই কিন্তু বেলেডোনায় আছে। আর যার কারণে অনেক অধিকাংশ প্রদাহের ক্ষেত্রেই কিন্তু আমরা বেলেডোনা অ্যাপ্লাই করতে পারি। এটা অ্যাকোনাইটেও থাকে বা অন্য মেডিসিনেও থাকতে পারে। যে মেডিসিনের সাথে মিলবে সেটাই ব্যবহার করব, কিন্তু আমি বেলেডোনা মেডিসিনটি এই জন্য বলছি যে বেলেডোনা মেডিসিনটি মনে থাকলে আপনার সহজে প্রদাহের কথা মনে থাকবে। এবং প্রদাহের কথা মনে থাকলে যে কোনো জায়গার প্রদাহ হলেই আপনার সামনে ওই চিত্রটাও ফুটে উঠবে, আপনার বুঝতে সহজ হবে, আপনার সহজে বুঝতে পারবেন। কথাটা বুঝতে পারছেন? যে বুঝতে জি সহজ স্যার। হবে। এই জন্যেই যে এই যে এখানে লাল দেখিয়েছে ইনফ্লামেশন, এটা একজিমার প্রথম অবস্থায়ও সেখানে ডার্মাটাইটিস বা প্রদাহ হতে পারে। এই যে এখানে একটা বাবুর এই যে দেখিয়েছে যে লাল হয়ে গেছে, মানে সূচনায় যে অবস্থাটা, এটাই হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন লাল জি স্যার, প্রদাহ দেখা। ফুলা। ওইখানে ওই জায়গাটা স্পর্শ করলে দেখা যাবে গরম অনুভব হচ্ছে। সেই জায়গাটা দেখা যাচ্ছে যে মানে স্পর্শ করতে দিচ্ছে না, যার হয় চিরিক মারা ব্যথা, বাংলায় যদি বলি যে চিরিক মারা ব্যথা, ব্যথা হঠাৎ আসে হঠাৎ হঠাৎ যায়। বা স্পর্শকাতর। জি, চিরেক মারা ব্যথা বলি না, যে ব্যথা। এই যে দেখেন বাবুটার কান যদি দেখেন, দেখে বোঝা যাচ্ছে না এখানে প্রদাহ হয়েছে, লাল টকটকে এই জি স্যার। জায়গাগুলো। হ্যাঁ, তো মানে অন্য কোনো স্কিন ডিজিজেরও প্রাথমিক অবস্থায় যে প্রদাহ হয় এটাই হচ্ছে ডার্মাটাইটিস। আচ্ছা, এখানে ঠোঁটগুলি লাল হলেও এটা ঠোঁট না, এই যে আপনার এই জায়গাগুলি দেখেন, এই যে এই জায়গাগুলি লাল হয়ে আছে, বোঝা যাচ্ছে না যে এখানে প্রদাহ হয়েছে। এখানে হয়তো চুলকাইছে, নখ দিয়ে চুলকানোর পর লাল হতে পারে, অথবা এমনি আক্রান্ত হওয়ার কারণে লাল হতে পারে। তো এই অবস্থাটাই একটা প্রদাহিক অবস্থা। এই যে লাল দেখা যাচ্ছে সব, মানে জি অন্য স্যার। একটা রোগ হলো, কিন্তু স্কিনের উপরে যে প্রদাহ, প্রদাহের অবস্থাটাই মানে এর সাথে অন্য রোগের সম্পর্ক আছে, যে এটা থেকে অন্য একটা রোগ হবে বা মানে রোগের কারণে প্রদাহ হোক, কিন্তু এই প্রদাহ তো অবস্থাটাই হচ্ছে আপনার ডার্মাটাইটিস। এটার ক্ষেত্রেও অনেক সময় দেখা যাচ্ছে যে
কি বলবো যে অন্য যে কোনো রোগে হয়তো চুলকানো, ঘর্ষণ লাগা অথবা কোনো কেমিক্যালি মানে অ্যাসিড বা অন্য কোনো কিছুর সংস্পর্শে আসা বা কোনো কেমিক্যালের সংস্পর্শে আসা বা ওই যে বিভিন্ন অ্যালার্জিক যে পার্টিকেলস আছে এর সংস্পর্শে এসেও এ ধরনের অবস্থা তৈরি হতে পারে। এই যে এটা এমনকি জীবাণু দ্বারা আক্রান্ত হয়েও এমনটা হলে হতে পারে। তাহলে আমাদের করণীয় কি? অবশ্যই যে কারণে হয়েছে প্রথমে কারণটা দূর করতে চেষ্টা করতে হবে। যদি গরম ছ্যাঁকা লেগে হয় তাহলে যাতে ওই গরমটা চলে যায় ঠান্ডা জায়গায় রাখতে হবে। আর কোনো যদি কেমিক্যালি হয় সেটাকে পরিষ্কার করতে হবে, ধুতে হবে বা চেষ্টা করতে হবে যে কারণ দূর করার। আর এটা হতে পারে যে আপনার সুচ, পেরাক বা অন্য কোনো কিছু, কোনো ঘর্ষণ বা কোনো ইসের কারণে হতে পারে, আগুনের উত্তাপ, পুড়ে যাওয়া, আমবাত, বিভিন্ন জৈবিক উপাদানের কারণেও বা বিষাক্ত বিষক্রিয়ার কারণে, রেডিয়েশন, এক্স রে, আল্ট্রাভায়োলেট রে, বিভিন্ন কারণে এই প্রদাহ হতে পারে। ঠিক আছে? এরপরে ধরেন যে ওষুধের কথাই যদি ধরি যে ওষুধের রিঅ্যাকশনের কারণে হতে পারে ক্যান্থারিস, বেলেডোনা, আর্সেনিক বা কার্বলিক অ্যাসিড এ ধরনের যদি দেখা যাচ্ছে যে কোনো কারণে এই ধরনের রিঅ্যাকশন তৈরি করা সম্ভব বা করাতে সক্ষম। আচ্ছা, তাহলে আমাদের করণীয় কি? যে করণীয় হচ্ছে যে এই রোগীকে আমরা বিশ্রামে রাখবো এবং জায়গাটা পরিষ্কার করে রাখবো। পরিষ্কার যেন থাকে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখবো। আর যদি মেডিসিনের কথা বলি, এক্ষেত্রে ওই যে আমি বেলেডোনার কথা আপনাদের প্রথমেই বলেছি যে যেকোনো প্রদাহে বেলেডোনার একটা চিত্র অনেক সময় হয়। ক্যান্থারিস আগুনে পুড়ে গিয়ে যদি হয়, এরপরে আর্সেনিক হতে পারে কোনো কারণে বিষক্রিয়া, বিষাক্ত কোনো কিছু ইয়ে, স্যালিসাইলিক অ্যাসিড হতে পারে, তারপরে কার্বলিক অ্যাসিড, আয়োডিন, এগুলিও অনেক সময় এই মেডিসিনগুলো অনেক সময় ব্যবহার হয়ে থাকে। এরপরে যে কোনো ইসের প্রথম অবস্থায় আমরা কোন মেডিসিনটি অ্যাপ্লাই করি বলেন তো ম্যাডাম? একদম প্রথমেই আমরা ব্যবহার করে থাকি কোন মেডিসিন? বেলেডোনা স্যার। অ্যাকোনাইট। ঝড়ের গতিতে এসে যদি একেবারে বিপর্যস্ত করে দেয় কালবৈশাখী ঝড়ের মতো, মানে অর্থাৎ আক্রান্ত হয়েই তার অবস্থা, রোগীর অবস্থা অনেক খারাপ হয়, তাহলে আমরা অ্যাকোনাইটের অবস্থায় তার পরবর্তীতে বেল হতে পারে বা ওই যে যে মেডিসিনগুলো বললাম এই মেডিসিনগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। এরপরে মানে যেহেতু একজিমার কথা বললাম, একজিমার মতোই এর আহ, করতে হবে যে একে যত্ন নিতে হবে, পুষ্টিকর খাদ্য দিতে হবে, আক্রান্ত স্থানটি সাবধানতার সাথে রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। আর যেন কোনোভাবে কেমিক্যালের রিয়াকশন বা কোনোভাবে না বেড়ে যায় সেদিকে খেয়াল রাখতে হয়। তবে এটার যদি মনে করেন ভাবি ফলের কথা বলি, এটার ভয়ঙ্কর কোনো কারণ নেই। যেমন একজিমায় কিন্তু ভয়ঙ্কর কারণ আছে। একজিমা যদি চাপা পড়ে তাহলে শ্বাসকষ্ট হতে পারে, কিডনি নষ্ট হতে পারে বা ভাইটাল কোনো অর্গান যদি মলম দিয়ে চাপা দেই তাহলে অ্যাজমা হতে পারে, ভাইটাল কোনো অর্গানকে আক্রান্ত করতে পারে। কিন্তু সাধারণত এই যে ডার্মাটাইটিসে এটা হয় না। তবে ডার্মাটাইটিস যদি দীর্ঘদিন থাকে তাহলে সেখান থেকে অন্য একটা একজিমা হতে পারে, অন্য আরো কোনো স্কিনের ডিজিজ হতে পারে, হওয়ার সম্ভাবনা থাকে। যদি পাকার থাকে যে সহজেই হলো এবং পেকে যায়, হিপারসাল, ব্যথা অনুভব করে, আর্নিকা, লিডাম, ঠান্ডা পানিতে উপশম এরকম যদি হয়, হাইপেরিকাম, গরম পানিতে উপশম, এ ধরনের মানে আমরা এই মেডিসিনগুলো অ্যাপ্লাই করতে পারি। আর এই তো এটা সম্পর্কে আর আমি শুধু ছবি দেখাচ্ছি, আমার মনে হয় যে আর তেমন কিছু বলার নেই। এটা একজিমারই একটা অবস্থা। এটা ওই প্রদাহের পরে এরকম হতে পারে, অনেকের চুলের মধ্যে এই ধরনের অবস্থা হয়, অনেকের মুখে, গালে বা এই যে প্রাথমিক অবস্থায় এই যে লাল হয়ে গেছে সেই এইটাই এখানে আছে।
এই যে বাচ্চাটার মানে মুখটা আর এখানে দেখাচ্ছি। এটা অনেক সময় এই ধরনের ওষুধ আমরা ব্যবহার করে থাকি। অ্যানাগেলিস এখানে মেডিসিনটা করেছে, ব্যবহার করেছে, বড় করে দেখলাম এটা হোমিও মেডিসিন। আচ্ছা, এই যে এটা মাইক্রোস্কোপ বা বড় দিয়ে উপর থেকে লাল লাল বোঝা যায় না, কিন্তু বড় করে দেখলে বোঝা যাচ্ছে যে প্রদাহ কিভাবে হয়েছে। এই যে এটা অয়েনমেন্ট, এটা একটা হোমিওপ্যাথিক অয়েনমেন্ট, কিন্তু আসলে আমরা অয়েনমেন্ট দেব না, এটা সাময়িক উপশম করে, কিন্তু রোগটা চিরতরে যায় না। আমি যদিও এই ছবিটা দেখিয়েছি, কিন্তু আমরা চেষ্টা করব আমাদের পটেন্সি মেডিসিন দিয়ে রোগকে সারিয়ে তোলা বা পরিপূর্ণ সুস্থ করা। আচ্ছা, আমার ক্লাস শেষ এখন। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন।